প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হাসান, ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। যদি আপনাকে বলি একটা ডুপ্লেক্স বাড়ি আপনি কিনবেন, কিন্তু কোনো টাকা দিয়ে পেমেন্ট করবেন না, বদলে দিবেন মাত্র একটা ফুলের চারা, এটাকে আপনি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য মনে হয়, তাই না? কিন্তু এটা কোনো ফ্যান্টাসি না, এমন ঘটনা আসলে ঘটেছিল আজ থেকে প্রায় 400 বছর আগে, 1637 সালে নেদারল্যান্ডে। তখন একটা টিউলিপ ফুলের চারা দিয়ে আপনি আমস্টারডামে একটা আলিশান বাড়ি কিনতে পারতেন। ইতিহাসে টিউলিপ ফুল নিয়ে যে পাগলামি, এটাকে বলা হয় টিউলিপ ম্যানিয়া। কিন্তু কেন সেই সময় টিউলিপ ফুল সোনার থেকেও বেশি দামি হয়ে গিয়েছিল, এবং হঠাৎ করে কেন অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছিল, আর শেয়ার বাজারের সাথে এই ঘটনা কি সম্পর্ক, সেটা জানার জন্য আজকের এই ভিডিওটি দেখুন। 1700 শতাব্দীতে নেদারল্যান্ড ছিল তার গোল্ডেন এজে। তখন বিশ্বের অন্যতম ধনী দেশ বলা যেত নেদারল্যান্ডকে। তাদের ব্যবসা জাহাজ সারা পৃথিবী ঘুরে বেড়াতো। আর সেই সময় ওই সেই দেশে যে ধনী যারা ছিল, সে ধনী লোকদের স্ট্যাটাস সিম্বল ছিল তাদের বাসার সামনের বাগান। যার বাগান যত সুন্দর, তার সোশ্যাল স্ট্যাটাস সবচেয়ে বেশি। সেই সময়ের দিকে তুরস্ক থেকে একটা নতুন ফুল আসলো, টিউলিপ ফুল, এবং সৌন্দর্য একটা রং দেখে নেদারল্যান্ডের মানুষজন, বিশেষ করে ধনীরা, তখন পাগল হয়ে গেল। মানে এমন একটা কালচার হয়ে গেল যে ধনীদের বাগানে যদি টিউলিপ গাছ না থাকে, তাহলে তার সোশ্যাল স্ট্যাটাসটা থাকে না। এই কারণে তখন দেখা গেল যে এই টিউলিপের গাছের বা চারার ডিমান্ড অনেক বাড়তে থাকলো। এই ডিমান্ড বেড়ে যাওয়াতে যেটা হলো, দামও বাড়তে থাকলো। কিন্তু সমস্যা হচ্ছে, এই ফুল বছরে মাত্র একবার ফোটে, তাও মাত্র কয়েক সপ্তাহের জন্য, আর বাকি সময়টা সে মাটির নিচে তার একটা বাল বা কন্দ যেটা বলা হয় সেভাবে থাকে। তখন এই ডিমান্ডের জন্য যেটা হলো, ওই পরিমাণ তো সাপ্লাই নাই। সবাই বাল্ব কেনা শুরু করলো, অর্থাৎ ওই চারার মতো করে কিনলো যে ফুটবে এক সময়। আর 1636 সালের দিকে যেটা হলো, যত যারা অন্যান্য বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিল, হোক সে মুদি দোকানদার বা কৃষক, তারা সব ব্যবসা ফেলে এই টিউলিপের ব্যবসা শুরু করলো। কারণ তাদের একটা ধারণা হয়ে গেল, এটা এমন একটা প্রোডাক্ট, এটার দাম খালি বাড়বে, এটার দাম কখনো কমা সম্ভব না। সেই সময় একটা বিশেষ জাতীয় টিউলিপ ছিল, সেম্পার অগাস্টাস, যেটার একটা চারার মূল্য ছিল 5000 গিল্ডার্স। অর্থাৎ সেই টাকাতে তখন নেদারল্যান্ডে 12 একর জমি কেনা যেত। এই সময় মজার ব্যাপার হচ্ছে, একটা নতুন একটা জিনিস, ফিনান্সিয়াল প্রোডাক্টও সেই সময় কনসেপ্টটা আসে, সেটা হচ্ছে ফিউচার মার্কেট। আমরা যেটাকে বলি যে যেই জিনিসটা এখনো নাই, বাট আমরা ফিউচারের জন্য একটা দাম দিয়ে কিনে ফেলি। আমাদের দেশের প্র্যাকটিস না থাকলেও আমরা জানি যে গ্লোবাল এটার অনেক প্র্যাকটিস আছে, এবং এই প্রোডাক্টটা পপুলার। তো তখনও সেই জিনিস কনসেপ্টটা তখন থেকে আসে। তখন যেটা হয় যে অনেকে আর এরকম চারা বা ফুল কিনতো না, তারা আগে থেকে কন্ট্যাক্ট করে রাখতো যে তোমার এই বাগানে যত টিউলিপ হবে এটা আমি কিনে নেব। এবং তখন এটা জাস্ট একটা কাগজের কন্ট্রাক্ট। এই কাগজে হাত বদল হতো, হয়তোবা সে এত টাকা দিয়ে বিক্রি করলো, আরেকজন আরো বেশি টাকা দিয়ে বিক্রি করলো। কাগজটা যা থাকতো, সেই বাগানের চারাগুলো যখন হবে, যখন ফুল ফুটবে, সে পাবে। ডাচরা তখন একটা নাম দিল উইন্ড হ্যান্ডেল, বা বাতাসের ব্যবসা। আসলে যখন বাতাসে টাকা উঠছিল, সকালে যে চারার দাম 100 টাকা, দুপুরে দেখা যেত এটার দাম ডবল হয়ে 200 টাকা হয়ে যাচ্ছে। আর তখন সবাই টিউলিপ চারা বা টিউলিপ ফুল কিনতো সাজানোর জন্য না, শখ করে না, সবাই কিন্তু ব্যবসা করার চিন্তা করে, যেটা দাম আরো বাড়বে, তাই আমি কিনে রাখি। এইভাবে দাম তো হু হু করে বাড়তেই থাকে। তো এই যে একটা বাবল ক্রিয়েট হয়, যে কোনো বাবলের ধর্মই হচ্ছে এটা একসময় ফাটবে। 1637 সালের 3রা ফেব্রুয়ারি হার্লেম শহরে, যেখানে অনেক বেশি টিউলিপের কেনা বেচাটা হতো, তখনকার আপনি টিউলিপের এক্সচেঞ্জ বলতে পারেন, স্টক এক্সচেঞ্জের মতো, সেখানে হঠাৎ করে দেখা গেল যে বায়ার উধাও। এবং সেই গুজবটা, সেই খবরটা মানে আগুনের মতো ছড়ায় পড়লো চারদিকে। সবাই বুঝলো যে আসলে তো এটা একটা ফুল। তখন রিয়েলাইজ করলো সবাই, এটার এত দাম কেনই বা হবে। বায়ার যখন নাই, তখন সবাই আরো ডেসপারেট হয়ে গেল যে এটা তো আসলে কোনো ভ্যালু নাই। সবাই তখন সেল করতে আসলো, কিন্তু কোনো বায়ার নাই। এবং তারপর যেটা হলো যে কয়দিনের মধ্যে এটা দাম হয়ে গেল একটা পেঁয়াজের সমান। এখন যারা তাদের বাড়ি জমি বিক্রি করে এই ব্যবসাতে এসেছিল, তারা হঠাৎ করে একদম রাস্তায় বসে গেল। সেই জন্য নেদারল্যান্ডের অর্থনীতিতে নামলো বিশাল একটা ধস। এই পুরো ঘটনা, এটার সাথে শেয়ার মার্কেটে কি রিলেশন? রিলেশন হচ্ছে হিউম্যান সাইকোলজি।
এখান থেকে আপনি গ্রেটার ফুল থিওরিটাও চিন্তা করতে পারেন। যে মানুষ জানতো এই চারার দাম যে এখন যে দামে বিক্রি হচ্ছে এটা লজিক্যাল না, কোনোভাবে এটার দাম এত হতে পারে না, কিন্তু সবাই আশা করেছে যে আমি এই লজিক্যাল না জেনেও বোকার মতো বেশি দাম দিয়ে কিনবো, কারণ আরো বড় বোকা আমি পাবো যার কাছে আমি আরো বেশি দামে বিক্রি করতে পারবো, যেটা থেকে গ্রেটার ফুল থিওরিটা। তো সেই আশাতে সবাই কিনেছিল এবং আলটিমেটলি সেটার একসময় যখন ধস নামে, লাস্টে যারা কিনেছে তারা সবাই তখন এটাতে একবারে নিঃস্ব হয়ে যায়। এটা 400 বছর পুরানো ঘটনা হলো, এই ঘটনা কিন্তু বারবার ঘুরে ফিরে আসে, এখনো হয় এবং ভবিষ্যতে হবে। এখন আপনি জাঙ্ক শেয়ার বা গ্যামলিং আইটেমগুলোতে দেখবেন যে দাম বাড়তেই থাকে ভিতরে কিছু না থাকা পরও। তারপর আমরা কিনি, আমরা এই আশায় কিনি যে আমার থেকে আরো বড় বোকা পাবো যে এর থেকে বেশি দামে যার কাছে বিক্রি করতে পারবো। এবং 1700 শতাব্দীর কি টিউলিপ কেনার মতোই অ্যাসেট বাবল বারবার কিন্তু অনেকবারই ইতিহাসে বড় বড় পরিসরও এসেছে, সেটা হোক 2020-এর .com বাবল অথবা 2010-এর ঢাকা স্টক এক্সচেঞ্জের বাবল, যেটা পরবর্তীতে ধস নামে। এবং সবসময় এখন আমার অনেক জাঙ্ক স্টকে এই বাবলগুলো আমরা দেখতে পাই। তো অ্যাজ এ ইনভেস্টর আমরা যখন কোনো এরকম বাবল জেনে শুনে ইনভেস্ট করব, আমাদের এটা আন্ডারলাইন রিস্কটা বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে গ্রেটার ফুল থিওরির উপর ভিত্তি করে আমি কিনছি, কিন্তু এই বিগার ফুল আমি নাও পেতে পারি, এবং সেই ক্ষেত্রে কিন্তু আমার নিঃস্ব হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। ইতিহাস বারবার ফিরে ফিরে আসে, হিউম্যান সাইকোলজি সবসময় একই থাকে, এবং সারা বিশ্বেই এগুলার রেগুলেশনের কারণে কম বেশি আমরা ইম্প্যাক্টটা দেখতে পাই, বাট এই ক্যারেক্টার মানুষের একই। তো আমরা এখান থেকে আমাদের শেখাটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আপনার ইনভেস্টমেন্টটা স্মার্ট হোক, যাতে করে আপনি আপনার ক্যাপিটাল প্রোটেক্ট করতে পারেন এবং এমন কোনো রিস্ক না নেন যে রিস্কটা আপনার জন্য টলারেট করা বা বেয়ার করা অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আর আপনাদের ফান্ড ম্যানেজ করার জন্য আপনাদের অ্যাসেটের কিছু অংশ আমাদের কাছেও আপনারা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমাদের ওপেন এন্ড ফান্ডে আমরা আপনার অ্যাসেটটা ম্যানেজ করার চেষ্টা করব। এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, ধন্যবাদ।